ভাবি, এই বাড়িতে তুমি এভাবে কতদিন পড়ে থাকবে বলো? এতে তোমার মন বেশি খারাপ হয়েছে। তার চেয়ে বরং একটা কাজ করো, তুমি তোমার বাবার বাড়ি থেকে কিছুদিন ঘুরে আসো, ভালো লাগবে। হ্যাঁ বৌমা, সৈকত তো ঠিকই বলছে। তুমি কয়দিন বাবার বাড়িতে গিয়ে থাকো, ভাই বোনের সাথে থাকলে দেখবা তোমার শরীর মন ভালো হয়ে যাবে। কি ব্যাপার অথই, তুমি এটা কি করলে? ভাবির গায়ের উপরে ব্যাগটা মেরে দিলে কেন? বৌমা, তুমি কি কোথাও যাবে? না মা, আমি কোথাও যাব না। আর এই ব্যাগটা আমারও না, এই ব্যাগটা হচ্ছে বড় ভাবির। আর এই বাড়ি থেকে বড় ভাবি চলে যাবে। কি বলছো বোন তুমি এগুলা? আমি এই বাসা ছেড়ে কোথায় যাব? কোথায় যাবে সেটা তো আর আমি জানি না। আমি শুধু এইটুকুই জানি যে এই বাড়িতে আজকের পর থেকে তুমি থাকতে পারবে। এই অথই, তোমার মাথা ঠিক আছে? তুমি সব কি বলছোটা কি? হ্যাঁ, ভাবি এই বাড়িতে থাকতে পারবে না মানে? ভাবি যাবে কোথায়? আর তাছাড়া কেনই বা ভাবি এই বাড়িতে থাকতে পারবে না? কেন থাকতে পারবে না তুমি এখনো বুঝতে পারছো না? উনি এই বাড়িতে কেন থাকতে যাবে? বড় ভাইজান মারা গেছে অনেক আগেই। উনি এই বাড়িতে কোন অধিকারে থাকবে বলো তো? না বড় ভাইজান আছে, না ওনার কোনো সন্তান আছে। কোন অস্তিত্বে উনি এই বাড়িতে থাকতে যাবে বলো? তাছাড়া উনি কতদিন আমাদের বাড়িতে এইভাবে বসে বসে খাবে বলো তো? তাই আমি সিদ্ধান্ত নিয়েছি উনি এই বাড়িতে আর থাকতে পারবে। বৌমা, তুমি এসব কি বলছো? তুমি তো বড় বৌমাকে বাড়ি থেকে বের করে দিতে পারো না? কেন পারি না মা? আমি তো এই বাড়ির বউ, আমি এই বাড়ির সদস্য। তাই এই বাড়ির ভালো মন্দ কিসব হবে সেটা তো দেখার দায়িত্ব আমার, তাই না? মানছি তুমি এই বাড়ির বউ, কিন্তু বড় ভাবিও তো এই বাড়ির বউ, তাই না? শোনো সৈকত, উনি এই বাড়ির বউ আগে ছিল, কিন্তু এখন আর উনি এই বাড়ির বউ না। অথই, তোমাকে আমি সবসময় আমার ছোট বোনের চোখে দেখেছি, আর আজকে তুমি আমাকে এই বাসা থেকে বের করে দিচ্ছ। আমি এই বাসা ছেড়ে কোথাও যাব। আমার স্বামী মারা যাওয়ার আগে আমি তাকে কথা দিয়েছিলাম, এই বাসাতে যখন এসেছি লাল শাড়ি পরে, বের হওয়ার সময় সাদা শাড়ি পরে বেরোবো। আমি এই বাসা ছেড়ে কোথাও যেতে পারবো না। এই বাসা থেকে আমার লাশ বের হবে, আমি জীবিত অবস্থায় এই বাসা থেকে বের হব না। হ্যাঁ অথই, বড় ভাবি তো ঠিক কথাই বলেছে। তুমি একটাবার চিন্তা করে দেখো তো, ভাইয়া যখন বেঁচে ছিল এই বাড়ির সমস্ত খরচ ভাইয়া বহন করত, পুরো সংসারের দায়িত্বটা ভাইয়ার উপরে ছিল। আর মনে করে দেখো তো, আমাদের ভালোবাসার কথাটা, বিয়ের কথাটা এই বাড়িতে বলতে পারছিলাম না, ভাইয়াকে বলেছিলাম। ভাইয়াই তো আমাদের বিয়েটা দিল। ভাইয়ার কথা ভেবে অ্যাটলিস্ট ভাবিকে এই বাড়িতে জায়গা দাও। না, আমি জায়গা দিতে পারবো না। আর যদি বলো তোমার বড় ভাইয়ের কথা, উনি ওনার জায়গা থেকে জাস্ট দায়িত্বটুকু পালন করেছে, তাছাড়া আর বেশি কিছু না। আমি ওনাকে এই বাড়িতে থাকতে দিতে পারবো না, এটাই আমার লাস্ট। না, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব। কোথাও যাবে না, তাই না? এই বাড়ি থেকে তোমাকে যেতে হবে, তোমার ঘাট যাবে প্রয়োজন। বেরো, বেরো বলছি। আরে বেরো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, এখানে লামিয়াকে? কেন? লামিয়াকে দিয়ে আপনার কি দরকার? না, আমি লামিয়াকে খুঁজছিলাম, আপনার কাছে বললে তো লাভ নেই। লামিয়া কে আছে একটু যদি বলতেন। আমার নাম লামিয়া, কিন্তু কি হয়েছে? আপনি লামিয়া, আপনার স্বামী মারা যাওয়ার আগে আমাদের ব্যাংকে একটি 20 লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট করে গিয়েছিল, আর ব্যাংকের রুলস অনুযায়ী টাকাটা আপনিই পাবেন, কারণ ব্যাংকের নমিন হিসাবে সে আপনার নামটা লিখে গিয়েছে। আমি আপনাকে চেক দিয়ে যাচ্ছি, আমাদের ব্যাংকের যে কোনো ব্রাঞ্চ থেকে আপনি টাকাটা তুলতে পারবেন। এই যে ম্যাডাম, চেকটা রাখুন, আর আমাদের যে কোনো ব্রাঞ্চ থেকে টাকাটা তুলতে পারবেন। দেখি দেখি কত টাকা চেক। সরি, আপনাকে দেওয়া যাবে না। জি ম্যাডাম, রাখুন। আজকে তাহলে আমি আসি। জি, সব। মা, এই টাকাটা আপনি রাখেন, আপনার ছেলের রেখে যাওয়া 20 লক্ষ টাকা, তার জীবনের মূল্য। মা, এটা আপনি আপনার কাছে রাখেন। না না বৌমা, এটা আমি রাখবো না। এটা তোমার টাকা, এটা আমার ছেলে রেখে যাওয়ার শেষ স্মৃতি। এটা তোমার কাছে থাক মা। সৈকত, ভেতরে আসো তো, তোমার সাথে আমার কথা আছে। কি কথা, এখানেই বলো। ভেতরে আসতে বলেছি, আসো। কি ব্যাপার, কি হয়েছে? তুমি ওখান থেকে আমাকে এখানে কেন ডেকে নিয়ে এলে? আমি তোমাকে কি এখানে এমনি এমনি নিয়ে এসেছি? কথা বলার জন্য নিয়ে এসেছি। আর আমি তো শুধু এই বিষয়টা নিয়েই ভাবছি। বিষয়? কোন বিষয়? তুমি কোন বিষয়ের কথা বলছো? আরে ভাবির ওই 20 লক্ষ টাকা, ওইটা নিয়ে আমি ভাবছি। 20 লক্ষ টাকা? ওটা তো আমাদের টাকা না, ওই টাকাটা ভাবির টাকা। তাহলে ওইটা নিয়ে চিন্তা করার কি আছে? হ্যাঁ আমি জানি ওইটা তোমার ভাবির টাকা, আর ওই 20 লক্ষ টাকা তোমার ভাবির কাছ থেকে কিভাবে নিতে হয় আমি সেটাই ভাবছি। আচ্ছা, ওই টাকাটা আমরা কেন নিই? আর তাছাড়া ভাবি কেন আমাদেরকে টাকাটা দিবে? ওই টাকাটা ভাইয়া ভাবির জন্য ফিক্সড ডিপোজিট করে রেখেছিল। আমি এত কিছু জানি না, আমার শুধু ওই টাকাটাই লাগবে।
আমি সুন্দর করে বলবো যে টাকাগুলো আমাকে দিয়ে দিতে, তাহলেই তো হয়ে গেল। আচ্ছা, তুমি যে টাকাটা চাচ্ছ, তুমি ভাবিকে বাড়ি থেকে বের করে দিতে যাচ্ছিলে, সেই মানুষটা তোমায় কেন টাকা দিবে? আরে বাবা, আমি জানতাম নাকি যে তোমার ভাইয়া তোমার ভাবির জন্য এতগুলো টাকা, যদি জানতাম তাহলে কি তোমার ভাবির সাথে আমি এরকম আচরণ করতাম নাকি? যাই হোক, এসব কথা বাদ দিই। এখন শুধু আমাদের এইটাই ভাবতে হবে যে কিভাবে ওই 20 লক্ষ টাকা আমরা আমাদের করে নিতে পারি। ওই টাকা পেলে আমাদের আর কোনো কষ্টও থাকবে না, কোনো চিন্তাও থাকবে না। ওই টাকাটা পেলে তুমি একটা সুন্দর বিজনেস করতে পারবে, আমি একটা নতুন ফ্ল্যাটও কিনতে পারবো, আর আমার যা যা ইচ্ছা আছে সেগুলো আমি পূরণও করতে পারবো। আর আমাদের ভাড়া বাসায়ও থাকতে, যেভাবে তুমি পারো আমি পারি, নিয়ে বিনিয়ে ভাবির কাছ থেকে ওই 20 লক্ষ টাকা আমরা আদায় করেই ছাড়ব। না, আমি কোনোভাবেই ভাবির কাছে গিয়ে ওই টাকা চাইতে পারবো। আরে বাবা, তুমি একটু বোঝার চেষ্টা করো, এটা তো আমাদের ভবিষ্যতের ব্যাপার, তাই না? আমি কোনো কিছু বুঝতে চাইও না, বুঝতে চাচ্ছিও না। আমি কোনোভাবেই ভাবির কাছ থেকে ওই টাকার ব্যাপারে কোনো কথা বলতে চাই না। আচ্ছা ঠিক আছে, যা করার তাহলে আমিই করছি। তুমি শুধু দেখো যে আমি, ওই টাকা তো আমার লাগবেই, সেটা যার বিনিময়েই হোক। বলছিলাম কি, তুমি আমাদের সাথে আজকে বসে খাও না। সব সময় তো তুমি সংসারের সব কাজ করো, আমাদের বেড়ে খাওয়াও। আজকে আমরা সবাই মিলে একসাথে খাই, বসো বসো। আমি তো সবসময় এমনটাই করি, তোমরা সবাই খেয়ে নাও, তারপর আমি খেয়ে নিব। ভাবি, আগে যেটা করেছেন সেসব কিছু বাদ, এখন থেকে নতুন নিয়মে চলতে হবে। আপনি এবারে বড় বউ সবার আগে খাবে, এটাই তো নিয়ম, তাই না? এখন এত কথা বাদ দিয়ে বসুন তো, আমরা সবাই মিলে একসাথে খাবো। তাছাড়া তুমিই তো বলো যে আমি নাকি তোমার ছোট বোন, এখন বড় বোনকে রেখে ছোট বোন কি এভাবে আগে আগে খেয়ে নিতে পারে না? মা, সৈকত, তোমরা খেয়ে নাও, আমি আর ভাবি পরে খেয়ে নেবো। কি ব্যাপার অথই, তুমি আজকে আমাকে যত্ন করে বসে খাওয়াতে চাচ্ছ? তুমি তো আমাকে বাসা থেকে বের করে দিতে চেয়েছিলে, আর এইটুকু সময়ের মধ্যে এমন কি হলো যে তুমি আমাকে বসে খাওয়াতে চাচ্ছ? আরে ভাবি, তখন কি হয়েছে না হয়েছে সেটা ভুলে যাও না প্লিজ। আর তাছাড়া মানুষ মাত্রই তো ভুল, আমি একটা ভুল করেছি, সেটা তুমি ক্ষমা দৃষ্টিতে দেখো। আচ্ছা ঠিক আছে, তুমি যদি তোমার ভুল বুঝতে পারো তাহলে আমার কোনো সমস্যা নেই। তোমরা সবাই খেয়ে নাও, তারপর আমি খেয়ে নিব। আরে না না, বললাম তো আজকে আমরা সবাই মিলে একসাথে বসে খাবো। বসো তো, বসো। ভাবি, তোমার সাথে আমার একটা কথা ছিল। কি বলবে বলো? ভাবি, আমি বলছিলাম কি, ভাইয়া তো অনেক আগেই মারা গেছে, আর তাছাড়া তোমাদের তো কোনো সন্তানও নেই। তাই বলছিলাম, ভাইয়া রেখে যাওয়া যে 20 লক্ষ টাকা আছে, সেই টাকাটা যদি তুমি সৈকতকে দিয়ে দাও, তাহলে সৈকত একটা ভালো বিজনেস শুরু করতে পারবে। আর ওর যদি আর্থিক সচ্ছলতা হয়, এতে করে তো আমাদেরই লাভ, বলো? তোমাকে আর কিছু বলতে হবে না, তুমি যে কি বলতে চাচ্ছ এটা আমি বুঝতে পেরেছি। আমি আমার স্বামীর রেখে যাওয়া টাকা কাউকে দিব, এটা আমার স্বামীর শেষ সম্বল। দেখো ভাবি, তুমি যেমনটা বুঝছো আমি কিন্তু এমনটা বোঝাইনি। আমি আসলে তোমাকে ভালোবেসে যত্ন করছি, তোমাকে ভুল বুঝছো। আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথা বুঝতে পারলাম। তোমার হচ্ছে আমার স্বামীর রেখে যাওয়া টাকা দরকার, তাই না? ভাবি প্লিজ, তুমি একটু বোঝার চেষ্টা করো। টাকাটা যদি তুমি সৈকতকে দিয়ে দাও, তাহলে আমাদের সবার জন্যই ভালো হবে। ঠিক আছে, তুমি যেটা চাচ্ছ, আমার স্বামীর রেখে যাওয়া টাকা, আমার স্বামীর রেখে যাওয়া 20 লক্ষ টাকাই আমি তোমাকে দিব, কিন্তু তার জন্য আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? বলে ফেলো, বলে ফেলো। তুমি যে শর্ত আমাকে দেবে আমি সেই শর্তেই রাজি। আমার এই টাকা নিতে হলে তোমার স্বামীর ভাগ আমাকে দেয়া লাগবে। তার মানে? মানেটা একদম পরিষ্কার, আমার স্বামীর রেখে যাওয়া টাকা আমি তোমাকে দিব, তার বিনিময়ে তোমার স্বামীকে আমার সাথে বিয়ে দিতে হবে। আপনি এটা কি বললেন? আপনাকে আমি কতটা সম্মান করি, শ্রদ্ধা করি, আর আপনি কিনা এই প্রস্তাব দিলেন? এটা কখনোই সম্ভব না, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আর অথই, খবরদার, ভাবির কাছে কখনো টাকা চাইবে না। বাবা, খাবার রেখে যাস নে, শোন কথা শোন। অথই, আমার স্বামীর রেখে যাওয়ার টাকার ভাগ চাও তুমি, তাই না? ঠিক আছে, আমি ভাগ দিব। ভাগ না, আমি পুরো টাকাটাই তোমাকে দিব, কিন্তু তার বিনিময়ে তোমার স্বামীর ভাগ আমাকে দিতে হবে। এবং তুমি যদি সেটা করতে পারো, তাহলে আমি কথা দিচ্ছি পুরো টাকাটাই আমি তোমার কাছে দিয়ে দিব। সবকিছুই ঠিক আছে, কিন্তু তুমি যে প্রস্তাবটা দিলে এটা কি ঠিক হলো?
তুমি যেমন টাকাগুলো তোমার ভবিষ্যতের কথা চিন্তা করে চাচ্ছ, ঠিক তেমনি আমি আমার ভবিষ্যতের কথা চিন্তা করে তোমার স্বামীকে বিয়ে করতে। আমারও তো ইচ্ছা করে স্বামী সন্তান নিয়ে সংসার করতে। টাকা আমার, সিদ্ধান্ত তোমার। সিদ্ধান্ত নিয়ে আমাকে জানিও। মা কি করছে? এই তো বসে আছি, কিন্তু তুমি এখন এই সময় এই ঘরে? মা আপনার সাথে আমার একটা কথা বলার ছিল। দেখুন মা, আপনি আমার উপর রাগ করবেন না। আপনি প্লিজ আমাকে একটু বোঝার চেষ্টা করুন। বড় ভাবির সাথে যদি আপনার ছোট ছেলের বিয়েটা দিয়ে দেই, তাহলে বড় ভাবিও আমাদের এই বাড়িতে থাকার একটা পরিচিতি পেয়ে যাবে। আর ওইদিকে বড় ভাবি টাকা দিয়ে আপনার ছোট ছেলে একটা বিজনেসও করতে পারবে। সেজন্য সব দিকেই তো আমাদেরই ভালো, তাই না মা? বল। সামান্য কয়েকটা টাকার জন্য তুমি এই কাজ করবে? মা, সামান্য কোথায়, 20 লক্ষ টাকা। তুমি 20 লক্ষ টাকার জন্য তোমার স্বামীকে তুমি অন্যের হাতে তুলে দিবে? অন্য কারোর সাথে কোথায় দিচ্ছি, বড় ভাবির সাথেই তো দিচ্ছি। আর বিয়ে হলে এমন না যে সৈকতের সাথে আমার ডিভোর্স হয়ে যাবে। আমরা তো সবাই মিলে এক বাড়িতেই থাকবো। আমার যেখানে কোনো সমস্যা হচ্ছে না, আপনি আর অমত করবেন না মা, প্লিজ। আমার কোনো অমত নেই। সৈকত যদি বিয়েতে রাজি থাকে তাহলে আমার কোনো সমস্যা নেই। সৈকতকে নিয়ে আপনি একদম চিন্তা করবেন না, ওকে বোঝানোর দায়িত্ব আমার। আর তাছাড়া আমি তো রাজি হয়েই আছি। মা, আমি যাই তাহলে, সৈকতের সাথে কথা বলতে হবে। তুমি এসেছো? তোমার সাথে না আমার একটা কথা ছিল। কি হয়েছে বলো? কি ব্যাপার, তুমি মাথা নিচু করে আছো কেন? বলো কি হয়েছে। দেখো সৈকত, তোমাকে বিয়ে করার পর থেকে আমি অনেক প্রতিকূল পরিস্থিতি পার করেছি। না ঠিকঠাক মতো তুমি আমাকে শাড়ি গয়না দিতে পেরেছো, না তুমি আমাকে ভালো খাওয়াতে পেরেছো। তবু আমি কিছু বলিনি, মুখ বুজে তা সহ্য করেছি। কেন বলো তো? কারণ আমি তোমাকে ভালোবাসি। ভালোবেসে এই সব কিছু আমি সহ্য করে গেছি। কিন্তু আর কতদিন বলো? দেখো সৈকত, তুমি তো আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি। তাই আমি যদি ভালোবেসে তোমার কাছে কিছু চাই, তুমি আমাকে দেবে না? অবশ্যই দিব না কেন? কি চাও বলো। আমি চাই তুমি তোমার ভাবিকে বিয়ে করো। তুমি এখনো সেই বিষয়টা নিয়ে পড়ে আছো? তোমাকে না আমি বলেছি এই বিষয়টা নিয়ে আমার সাথে কথা বলবে না? আচ্ছা, তুমি কেমন স্ত্রী বলো তো? টাকার জন্য নিজের স্বামীকে অন্য একটা মেয়ের সাথে বিয়ে দিতে চাচ্ছ? আচ্ছা, তোমার কাছে কি টাকাটাই সব? ভালোবাসার কোনো মূল্য নেই? হ্যাঁ, আমার কাছে টাকা নেই। আর তাছাড়া আমি তো খারাপ কোনো কিছু করছি না। আমি যা করছি ভালোই করছি। তোমার ভাবির সাথে বিয়ে দিচ্ছি। আমি তো বাইরের কোনো মেয়ের সাথে তোমাকে বিয়ে দিচ্ছি না। আর তুমি যদি তোমার ভাবিকে বিয়ে করো, তার বিনিময়ে আমি 20 লক্ষ টাকা পাবো। আর সেই 20 লক্ষ টাকা দিয়ে আমি অনেক কিছু করতে পারবো। তোমার সংসারে এসে আমি যা যা করতে পারিনি, আমি সব কিছু করতে পারবো। আমি দামি দামি গয়না কিনবো, শাড়ি কিনবো, যখন যা ইচ্ছা করবে আমি তাই করব। তাই আমি তোমাকে বলছি। আমি কি বলেছি তুমি শুনতে পারো নিশ্চয়ই। আমি বলেছি এই বিয়ে আমার পক্ষে করা কোনোভাবেই সম্ভব। বিয়ে তো তোমাকে করতেই হবে। তুমি কেন বিয়ে করতে চাচ্ছ না সেটা কি আমি বুঝতে পারছি না? আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, সেজন্য তুমি অন্য কাউকে বিয়ে করতে চাচ্ছ না। আচ্ছা, বিয়ে করলে সমস্যাটা কোথায়? শোনো, আজকাল মানুষ টাকার জন্য না অনেক কিছুই করতে পারে। নিজের স্বামী সংসার ছেড়ে একটা সুগার ড্যাডি ধরে তার পেছনে চলে যায়। আমি তো সেসব কোনো কিছুই করছি না। আমি শুধু আমার স্বামীকে একটা মেয়ের সাথে বিয়ে দিয়ে দিই। সে তো আমাদের পরিবারেরই একটা সদস্য, তাই না? তাই আমি তোমাকে বলছি, তুমি ভালোই ভালোই ভাবিকে বিয়ে করে নাও। আর তুমি যদি ভাবিকে বিয়ে না করো, তাহলে কিন্তু আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। শুধু তাই না, আমি অন্য একটা ছেলের হাত ধরে চলে যাব। তখন ভালো হবে না? তখন দেখবো তোমার মান সম্মান কোথায় গিয়ে দাঁড়ায়। তাই এখনো সময় আছে, তুমি ভাবিকে বিয়ে করবে, সেই ডিসিশনটা আমাকে জানিয়ে দাও। আচ্ছা, তুমি কি বুঝতে পারছো না যে এই কাজটা করলে সমাজের মানুষ আমাদের উপরে থুতু ফেলবে? তখন আমাদের মান সম্মান কোথায় যাবে? সমাজ কি বললো, সমাজ কি করলো, সেসব ভেবে তো আর আমার কোনো কাজ নেই, তাই না? আমি চাই তুমি ভাবিকে বিয়ে করবে, আর ভাবিকে বিয়ে করলে 20 লক্ষ টাকা আমি পাবো। তাই আমি চাই তুমি ভাবিকেই বিয়ে করো। আর আমি এক্ষুনি ভাবিকে গিয়ে বলছি যে তুমি বিয়েতে রাজি হয়ে গেছো। কালকেই আমি ভাবির সাথে তোমাকে বিয়েটা দিয়ে দেবো।
কি ব্যাপার, তুমি এখনো ঘুমাওনি? না ভাবি, তোমার সাথে আমার কিছু কথা ছিল। কি বলতে এসেছো বলো। ভাবি, সৈকতকে আর মাকে তো আমি রাজি করিয়ে ফেলেছি। ওদের কারোর আর কোনো আপত্তি নেই। আমি চাই কালকে তোমাদের বিয়েটা দিয়ে দিতে। তুমি কি বলো? বাহ, তাহলে তো খুব ভালো কথা। হ্যাঁ সেটাই। যেহেতু আমি এই ডিসিশন নিয়ে নিয়েছি, কারোর আর কোনো আপত্তি নেই, যেহেতু কালকে তোমাদের বিয়েটা হয়েই যাবে, তাই আমি বলছিলাম কি ভাবি, টাকাটা। বিয়ে ঠিক করেছো, বিয়ে তো এখন হয়ে যায়নি। বিয়েটা হোক, তারপর সব টাকা তোমাকে আমি দিয়ে দিব। কালকে তাহলে তোমাদের বিয়ে হয়ে যাবে, আর তারপর পরই আমি সব টাকাগুলো নিয়ে নিব, কেমন? আমি যাই। বাহ, কি সুন্দর লাগছে, বেশ ভালো মানিয়েছে তোমাদের দুজনকে। ভাবি, বলছিলাম কি, আমি তো আমার সব কথা রেখেছি। আমি আমার কথা রেখে আমার স্বামীর ভাগ তোমাকে দিয়ে দিয়েছি। এখন তুমি যদি তোমার কথা রেখে, মানে তোমার স্বামীর রেখে যাওয়া টাকাগুলো আমাকে দিয়ে দিতে, তাহলে খুব ভালো হতো। এখন তো টাকাটা দিবে নাকি? তোমাকে টাকা নিয়ে চিন্তা করতে হবে না, আমার তো টাকার দরকার নাই। আমার দরকার স্বামীর আদর, স্বামীর ভালোবাসা। তোমার তো টাকা দরকার। এই যে তোমার টাকা, এখানে 20 লক্ষ টাকা আছে, আর এই যে আরো এক্সট্রা 1 লাখ টাকা। তোমার স্বামীকে আমার সাথে বিয়ে দেওয়ার জন্য। আল্লাহ, কতগুলো টাকা! জীবনের প্রথম আমি এতগুলো টাকা আমার নিজের হাতে স্পর্শ করতে পারি। এই টাকাগুলো দিয়ে আমি 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 শপিংয়ে যাব, আমি অনেক কিছু করব। আমি দামি দামি শাড়ি কিনবো, জুয়েলারি কিনবো, আমি পার্লারে যাব, ম্যানিকিউর পেডিকিউর, হেয়ার স্টাইল, কত কিছু যে করব। ভাবি, সৈকত, বলছিলাম কি, আজকে তো তোমাদের বিয়ে হয়েছে, এখানে দাঁড়িয়ে না থেকে তোমরা বাসর ঘরে যাও, আর আমিও যাই, গিয়ে একটা লিস্ট করি যে কালকে এই টাকাগুলো দিয়ে আমি ঠিক কি কি করব। লিস্ট না করলে তো আর হবে না, বলো? যাও ভাবি, এখন তোমরা ঘরে যাও, গিয়ে তোমরা বাসর করো। কি টাকাগুলো সব গুনে গুনে দেখি। কি গুণ! দেখো সৈকত, যা হয়েছে ভালোর জন্য হয়েছে। আর আমার মনে হয় তুমি যত তাড়াতাড়ি তোমার বউ হিসেবে আমাকে মেনে নিবে, তত তাড়াতাড়ি আমাদের সবার জন্য ভালো। আর আরো একটা জিনিস বলি তোমাকে, তোমার অথই বোধ থেকে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসবো। তুমি আমাকে ভালোবাসবে না? কিন্তু আর কোনো কিন্তু না। চল সৈকত, আমরা বাসর ঘরে যাই। বাবা, এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। সময়ের সাথে সাথে সবকিছু বুঝতে পারবে, কিছুদিন ওয়েট করো। এই সৈকত, তোমাকে সকালে কত করে ঘুম থেকে ডাকলাম, তুমি তো আমার কোনো কথাই শুনলে না। ভাবলাম তোমাকে নিয়ে একটু শপিং করতে যাব। যাই হোক, আমি শপিং এ গিয়েছিলাম। আজকে কি কি কিনেছি তুমি জানো? এই যে দেখো, আমি যে ড্রেসটা পরে আছি, 1000 টাকা। শুধু তাই না, আরো অনেক কিছু কিনেছি। আইফোন 14 প্রো ম্যাক্স, মাথায় দেখছো কত দামি একটা সানগ্লাস। শুধু তাই না, এই যে আমার গলায় দেখো, ডায়মন্ড, ডায়মন্ড, ইটস ডায়মন্ড। এখানেও আরো অনেক অনেক শপিং আছে। কি ব্যাপার, তুমি চুপ করে আছো কেন? বলো, আজকে তোমার বউকে কেমন লাগছে দেখতে? আমার বউকে কেমন দেখতে লাগছে এটা বলতে হবে, তাই তো? হ্যাঁ বলো বলো, তাড়াতাড়ি বলো। আমার বউকে দেখতে কেমন লাগছে? দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। সাদামাটা একটি শাড়ি পরা, পরনে কোনো গয়না নেই। আরে বাবা, তুমি ওইদিকে তাকিয়ে কেন বলছো? আমি তো বলেছি আমার কথা, মানে আমি তোমার বউ, আমার দিকে তাকিয়ে দেখো আমাকে কেমন লাগছে দেখতে। তুমি জিজ্ঞাসা করলে না যে আমার বউকে দেখতে কেমন লাগছে, তাই তো আমার বউয়ের দিকে তাকিয়েই বললাম যে আমার বউকে দেখতে অনেক সুন্দর লাগছে। তুমি কি ভুলে গেছো নাকি যে গতকালকে ওর সাথে আমার বিয়ে হয়েছে? যেহেতু ওর সাথে আমার বিয়ে হয়েছে, সেহেতু ও তো আমার বউ, তা বউয়ের দিকে তাকিয়ে বলবো না তো কার দিকে তাকিয়ে বলবো? হ্যাঁ মানছি, গতকাল রাতেই তোমাদের বিয়ে হয়েছে, তাই বলে তুমি আমার সাথে এইভাবে কথা বলবে? বলো না আমাকে কেমন লাগছে, সুন্দর লাগছে না, বলো। তুমি আমার কাছে কেন জিজ্ঞাসা করছো? ঘরে যাও,
ঘরে গিয়ে আলমারিটা খুলে দেখবে আলমারির ভিতরে টাকা রাখা আছে। ওই টাকার কাছে জিজ্ঞাসা করো তোমাকে কেমন লাগছে, ও বলে দিবে তোমাকে কেমন লাগছে। আরে দূর, তুমি যে কি বলো না, টাকা কি কখনো কথা বলতে পারে নাকি? ও হ্যাঁ, তাই আমি তো ভুলে গিয়েছিলাম, টাকা তো আবার কথা বলতে পারে না। কিন্তু তুমি তো বলেছিলে টাকা থাকলে সবকিছুই সম্ভব। তাহলে যাও না, তুমি টাকার কাছে জিজ্ঞাসা করো যে তোমাকে কেমন লাগছে। হতেও পারে টাকা কথা বলতে পারে এবং তোমাকে বলে দিল যে তোমাকে সুন্দর লাগছে। লামিয়া, চলো ছাদ থেকে ঘুরে আসি, এখানে বসে বোর হওয়ার ইচ্ছা নেই, চলো। দেখেছেন মা, আপনার ছেলে আমার সাথে কেমন একটা ব্যবহার করে চলে গেল। যাকে সেসব কথা, এসব আমি আর কানে নিই না। মা, আপনার জন্য যে গিফটটা এনেছি, মা এটা আপনার জন্য, একদম ব্র্যান্ডের। তোমার টাকার জিনিস তোমার কাছেই রাখো, ওই টাকার জিনিস আমি একটু স্পর্শ করব না। সারা জীবন দেখে আসছি স্ত্রী তার স্বামীকে জীবন দিয়ে আগলে রাখি, আর তুমি কি করছো? স্বামীকে বিক্রি করে সেই টাকাতে তুমি মার্কেট করে আসছো। টাকার লুকটা তুমি সামলাতে পারলে না, হ্যাঁ? আর ওই টাকাতে তুমি জিনিস কিনে এনে আমাকে দিচ্ছ। ছি! এই, তুমি ভাবলে কি করি যে ওই টাকার জিনিস আমি ব্যবহার করব? তোমার স্বামী বিক্রি করা টাকার জিনিস তুমি ব্যবহার করো। ধুর বাবা, বুঝলাম না সবাই আমার সাথে এমন কেন করছে, এইভাবে কেন কথা বলছে। যাক বাবা, এসব আমি কানেই নিই না। আমি কতগুলো শপিং করেছি, চাই ঘরে গিয়ে একটা একটা করে দেখবো। ইউ আর লুকিং জাস্ট বিউটিফুল। আচ্ছা, তুমি এত সুন্দর করে কেন সেজেছো বলো তো? তোমার দিক থেকে তো আমি চোখই সরাতে পারছি না। আমি তো শুধুমাত্র সেজেছি তোমার জন্য। তাই না? কি ব্যাপার, তুমি দরজায় নক না করে এখানে কি করছো? ভেতরে কেন এসেছো? না মানে, আগে তো কখনো ঘরে ঢোকার সময় নক দিতে হয়নি, সেজন্য আর কি। আচ্ছা হয়েছে, কি করতে এসেছো সেটা বলো। আমি বলছিলাম কি, আমার না একা একা ঘুমাতে মোটেও ভালো লাগে না। আজকে কেন জানি মন চাচ্ছে তুমি আমার সাথে একটু ঘুমালে আমার অনেক ভালো লাগবে। চলো না, তুমি আমার সাথে ঘুমাবে। তাছাড়া বিয়ের পর তো সবসময় আমি তোমার পাশেই ঘুমাতাম, তোমাকে জড়িয়ে ধরে ঘুমাতাম। তুমি তো আমাকে ছাড়া একটা রাতও ঘুমাতে পারতে না। আর এখন তো একা ঘুমাতে গেলে আমার মোটেও ভালো লাগে না। আমি কেন জানি তোমাকে অনেক মিস করি। শুধু মনে হয় আমি যেন তোমার পাশেই শুয়ে আছি। আর ভাবির সাথে বিয়ে হওয়ার পর থেকে তো তুমি একদিনও আমার সাথে সেই কারণে আমি তোমাকে অনেক মিস করি। চলো না, আজকে তুমি আমার সাথে ঘুমাবে। মগের মূল্য পেয়েছো নাকি? আমার স্বামী তোমার সাথে কেন ঘুমাইতে যাবে? সৈকত কোথাও ঘুমাবে না, সৈকত আমার সাথে ঘুমাবে। আমি মানছি আপনি সৈকতের স্ত্রী, সৈকত আপনার হাজবেন্ড, কিন্তু এটাও তো সত্যি যে আমিও সৈকতের স্ত্রী। তাই আমি আজকে সৈকতের সাথেই ঘুমাবো। সৈকত, চলো না, তুমি আমার সাথে আজকে ঘুমাবে। আজকের রাত কেন, আর কোনো রাতে আমি তোমার সাথে ঘুমাবো না, কারণ সেই অধিকারটা তুমি হারিয়ে ফেলেছো। তুমি টাকার জন্য অন্য একজনের সাথে আমাকে বিয়ে দিয়ে দিয়েছো, তাহলে এখন কেন বলছো আমার সাথে ঘুমোতে হবে? শোনো, যেহেতু টাকার জন্য আমাকে অন্য মেয়ের সাথে বিয়ে দিতে পেরেছো, সেহেতু ওই টাকা নিয়েই ঘুমো, আমার সাথে তোমার ঘুমোতে। বুঝতে পেরেছি তুমি আমার উপরে অনেক রেগে আছো। আচ্ছা ঠিক আছে, আমার সাথে ওই রুমে গিয়ে তোমাকে ঘুমাতে হবে না, আমি আজকে তোমার সাথে এখানে ঘুমাবো। মানে কি? তুমি কেন আমাদের পাশে ঘুমাবে? আমরা স্বামী স্ত্রী, আমাদের কত সুখ দুঃখের গল্প আছে। তুমি আমাদের মাঝখানে কি করবে? তুমি এখান থেকে চলে যাও। বুঝতে পেরেছি, তোমার সাথে যতক্ষণ আমি খারাপ ব্যবহার করব না ততক্ষণ তুমি এখান থেকে যাবে না। যাও, যা বলছি। দাঁড়িয়ে আছো কেন? যাও। ও চলে গিয়ে এখন তোমার আর আমার মাঝে কেউ নাই। শুধু তুমি আর আমি। আই লাভ ইউ। মা, তুমি আমাকে নিয়ে একদম কোনো টেনশন করো না, কারণ তোমার মেয়ে এখন এই বাড়িতে রাজরানীর মতো হয়ে থাকে। ওই যে আমি 20 লক্ষ টাকা পেয়েছি না, ওই টাকা পাওয়ার পর থেকে আমি তো আকাশে উঠছি।
মা রাখো তো। এই দাঁড়াও দাঁড়াও, কি ব্যাপার? তোমার লাগেজ নিয়ে এইভাবে সাজুগুজু করে কোথায় যাচ্ছ? আমি ওকে নিয়ে হানিমুনে যাচ্ছি। কোথায় যাচ্ছ? কি বললো তুমি বুঝতে পারোনি? আমি আর আমার স্বামী মিলে দুজন হানিমুনে যাচ্ছি। সেটা না হয় বুঝলাম যে তোমরা হানিমুনে যাচ্ছ, কিন্তু হঠাৎ করে হানিমুনে কেন? আর এই যে তুমি তুমি যখন আমাকে বিয়ে করেছিলে, কোথায়? আমাকে তো তুমি হানিমুনে নিয়ে যাওনি। আমি তোমাকে কতবার করে বলেছিলাম আমাকে হানিমুনে নিয়ে যাও, কিন্তু তখন তুমি কি বলেছিলে? তোমার কাছে টাকা পয়সা নেই, যখন টাকা পয়সা হবে তখন তুমি আমাকে হানিমুনে নিয়ে যাবে। এখন পর্যন্ত তুমি আমাকে হানিমুনে নিয়ে যেতে পারোনি, আর ওকে নিয়ে তুমি হানিমুনে যাচ্ছ। তখন প্রয়োজন মনে করিনি, তাই তোমাকে নিয়ে যাই। কিন্তু আমার স্ত্রীকে আমার খুব পছন্দ হয়েছে, ও আমার পছন্দের। আমার স্ত্রী আমার কাছে আবদার করবে আর আমি সেটা রাখবো না। গতকাল রাতেই ও আমার কাছে আবদার করেছিল যে চলো না আমরা একটু হানিমুনে যাই। তাই তো ভাবলাম দেরি করে লাভ কি, হানিমুনটা সেরেই ফেলি। সৈকত, তুমি এমন করে কেন কথা বলছো আমার সাথে? তুমি আমাকে এইভাবে কষ্ট দিতে পারো না। আরে আজব ব্যাপার, এখানে কষ্টের কি হলো? তোমাকে কোথায় কষ্ট দিচ্ছি? আমি তো তোমাকে ভালো রাখার চেষ্টা করছি। তুমি আমাকে এইভাবে ভালো রাখছো? তুমি আমার সামনে ভাবির সাথে এমন করছো, এতে আমার খারাপ লাগ। তুমি না আমাকে ভালোবেসে বিয়ে করেছিলে, তুমি তো আমাকে ভালোবাসো। হ্যাঁ ভালোবাসি, ভালোবাসি বলেই তো তোমার কথা রেখেছি, তোমার কথা শুনে ওকে বিয়ে করেছি। আর হ্যাঁ, যা হয় ভালোর জন্যই হয়। আমি যদি ওকে বিয়ে না করতাম তাহলে আমার জীবনে পারফেক্ট একটা জীবন সঙ্গী পেতাম না। তোমাকে অনেক ধন্যবাদ যে ওর সাথে আমাকে বিয়ে দেওয়ার জন্য। এত কথা বলার কি আছে? চলো তো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ চলো, এখানে কথা বলে সময় নষ্ট করে লাভ নেই। চলো। আমার কথাটা শোনো। সৈকত, 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 আমার কথাটা শোনো। আমার সাথে এটা কি হচ্ছে? আমি এসব মেনে নিতে পারছি না। আমার চোখের সামনে আমার হাজবেন্ড আরেকজনের হাত ধরে হানিমুনে। আমি এটা মেনে নিতে পারবো না। মা, 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 আপনি কিছু একটা করেন মা। আমি এসব কিছু আর মেনে নিতে পারছি না, আমি সহ্য করতে পারছি না। আমার চোখের সামনে আমার স্বামী আরেকজনের হাত ধরে নিয়ে হানিমুনে যাচ্ছে, এটা আমি মেনে নিতে পারছি না মা। আমার অনেক কষ্ট হচ্ছে, প্লিজ মা আপনি কিছু একটা করেন। আমি কি করব? আমি কিচ্ছু করতে পারবো না। আর তুমি কান্না করছো কেন? তখন তো তোমাকে আমি অনেক সাবধান করছি, আমার একটা কথাও শুনোনি। এখন আমার কিচ্ছু করার নেই, তোমার কপাল তুমি নিজেই পুষছো। মা প্লিজ আপনি কিছু একটা আমার জন্য করুন। আমি জানি আমি অনেক বড় ভুল করেছি। আপনার কথা যদি আমি ওই সময় শুনতাম তাহলে হয়তো আমার এমন দিন দেখতে হতো না। কিন্তু মা আমি তো এসব কিছু সহ্য করতে পারছি না। আমার মন বলছে আপনি যদি আপনার ছেলেকে সবকিছু বুঝিয়ে বলেন তাহলেও আপনার কথা মানবে। আপনার কাছে আমার হাম্বল রিকোয়েস্ট মা, আমি হাত জোর করে বলছি আপনার ছেলেকে আপনি আমার কাছে হাত জোর করে কোনো লাভ নেই, আমি কিচ্ছু করতে পারবো না। দেখো আমার হাতে তো কিছু নেই। মা তাহলে আমি এখন কি করব? সেটা আমি জানি না, তবে তুমি এখন এখান থেকে যেতে পারো। এখানে হঠাৎ কোনো কিছু না জানিয়ে কল না করে এভাবে চলে আসলি? কি সবকিছু ঠিক আছে তো? ভাইয়া কোনো কিছুই ঠিক নেই। কেন, কি হয়েছে? কি আর হবে ভাইয়া, সৈকত আর আমাকে আগের মতো ভালোবাসে না। সৈকত তোকে ভালোবাসে না মানে অন্য কোনো মেয়ের সাথে কি সম্পর্কে জড়িয়েছে? না ভাইয়া তেমন কিছু না। সৈকতের বড় ভাবি, আমি ওর সাথে সৈকতের বিয়ে দিয়েছিলাম। সৈকতের বড় ভাবির কাছে 20 লক্ষ টাকা ছিল। আমি ভেবেছিলাম এই টাকার বিনিময়ে যদি আমি সৈকতের ভাবির সাথে সৈকতের বিয়েটা দিয়ে দিই তাহলে ওই 20 লক্ষ টাকা আমার হয়ে যাবে, আর ওই টাকা দিয়ে আমি যা খুশি তাই করতে পারবো। ফিউচারে আমার স্বামী সন্তান কোনো কিছুরই প্রয়োজন নেই, শুধু টাকা হলেই হয়ে যাবে। কিন্তু না, আমি ভুল ভেবেছিলাম। আমি এখন সৈকতকে অনেক মিস করি। আমার এখন সৈকতকে দরকার ভাইয়া। আমি এখন বুঝতে পেরেছি আমি কত বড় ভুল করেছি, কত অন্যায় করে। সৈকত আমাকে আগের মতো আর ভালোবাসে না, ও আমার কথা সহ্য করতে পারে না, ও আমাকে দেখতে পর্যন্ত পারে না। ভাইয়া আমি সৈকতকে অনেক মিস করি, আমি ওর সাথে কথা পর্যন্ত বলতে পারি না। ভাইয়া প্লিজ তুমি কিছু একটা করো আমার জন্য। আর শুনে এটাও বুঝলাম যে সম্পূর্ণ দোষ তোর। তুই যে আমার বোন এটা ভাবতে আমার লজ্জা লাগছে।
তুই টাকার লোভে অন্ধ হয়ে গিয়েছিস, তাই আজকে তোকে এই দিনটা দেখ। এখন কেন আমার কাছে এসেছিস? যখন সিদ্ধান্তটা নিয়েছিলি তখন কি আমার কাছে একটা বার জিজ্ঞেস করার প্রয়োজন মনে করেছিলি? আর তুই তো একটা মেয়ে, তুই কিভাবে পারলি এই টাকার লোভে তোর স্বামীকে অন্য একটা মেয়ের হাতে তুলে দিতে? আমি যদি কোনো মেয়ের সাথে কথা বলি তাতে তোর ভাবি কতটা বিরক্ত হয় তুই জানিস? আর তোর ভাবি যে আমার উপর বিরক্ত হয় সেটাই হচ্ছে ভালোবাসা। তুই সামান্য কিছু টাকার জন্য তোর স্বামীকে অন্য একটা মেয়ের হাতে তুলে দিলি। ভাই আমি তো মানছি আমি ভুল করেছি, আমার অন্যায় হয়েছে, কিন্তু এর তো একটা সমাধান দরকার। বলো, আমি আর এইভাবে পারছি না, প্লিজ তুমি আমার জন্য একটা কিছু করো ভাইয়া। আমি আর কি বলবো, আমার কিছু বলার নেই। তুই যেটা ভালো মনে করেছিস, জীবনটা তোর, সিদ্ধান্ত তুই নিয়েছিস, আর এটা শাস্তি তোরই ভোগ করতে হবে। দেখ, আমার হাতে এখন সময় নেই। তোর ভাবির বাবা অনেক অসুস্থ, আমি সেখানে যাব, তুই যা। কি ব্যাপার, সেভাবে আর কতক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকবে? কিছু বলো। আমি কি আর বলবো, আমার কিছু বলার নেই। কিছু বলার নেই মানে? বললেই হয়ে গেল। দেখো, আমরা অনেকদিন যাবত রিলেশনে আছি, এভাবে ঝুলে থাকার তো কোনো মানে নেই। আমি তোমাকে কবে থেকে বলছি একটা ডিসিশনে আসো, তুমি আমার কথার কোনো পড়াশোনা শেষ করে নিজের মতো বেকার হয়ে বসে আছো, না একটা চাকরি করছো, না আমাকে কোনো ডিসিশন দিচ্ছ যে তুমি কি করবে। এখন তো একটা কিছু বলো যে তুমি আমাকে বিয়ে করবে কি করবে না। আচ্ছা, আমি কি তোমাকে বলেছি বিয়ে করব না? আমি বেকার, কোনো চাকরি বাকরি করছি না। আমি তোমাকে বিয়ে করে কি খাওয়াবো বলো তো? আর তাছাড়া আমার ভাইয়া বিদেশে থাকে, বিদেশ থেকে যে টাকা ইনকাম করে পাঠায় সেই টাকা দিয়ে আমাদের সংসার চলে। চাকরি পাওয়া এত সোজা নাকি? আমি চাকরি ট্রাই করছি, তো চাকরি পেয়ে গেলেই তোমাকে আমি বিয়ে করব। আমাকে একটু সময় দাও। আমি তোমাকে এইভাবে সময় দিয়েই যাই, আর ওইদিকে আমার ভাইয়া আমার জন্য আরেকটা পাত্র খুঁজে বিয়ে দিয়ে দিক, এটা বেটার হবে না? আচ্ছা, চাকরি পাওয়া কি মুখের কথা বলো তো? এ কি মামুবাড়ির মোয়া যে আমি চাইলাম আর পেয়ে গেলাম? আমি চাকরির জন্য অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছি, সবাই আমার কাছে ঘুষ চায়, না হলে বলে যে রেফার করতে। আচ্ছা, আমি রেফারের জন্য কোনো মামু খালু আমার আছে? আমার তো কোনো মামু খালু নেই যে রেফার করে দিও চাকরিটা হয়ে যাবে। আমি তোমাকে বলছি আমি তোমাকে বিয়ে করব, তুমি সেটাও দিতে চাচ্ছ না। তাহলে আমি বেকার, তোমাকে বিয়ে করে কি খাওয়াবো বলো তো? আমি আর তোমার কোনো কথাই শুনতে চাচ্ছি না। আগামী 1 সপ্তাহের মধ্যে আমাকে তোমার বিয়ে করতে হবে, আর সেটা যদি না করো তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আরে এত উত্তেজিত হও না তো। আমি আমার ফ্যামিলি মেম্বারের সাথে কথা বলে তোমাকে ডিসিশন জানাচ্ছি। ডিসিশন যেন হ্যাঁই হয়। চলো এবার কোথাও গিয়ে বসি। চলো। হ্যালো। কি ব্যাপার? আমি তোমাকে কি বলেছিলাম তুমি ভুলে গেছো? আমি তো তোমাকে বললাম যে আমাদের এই বিষয়টা নিয়ে, মানে আমাদের বিয়ের বিষয়টা নিয়ে তুমি একটা ডিসিশন নাও, আমাকে একটা ডিসিশন দাও। কই, তুমি তো আমাকে কিছু জানালে না, মাঝে একদিন চলে গেল। সবার সাথে এখনো ঠিকভাবে কথা বলে পারিনি, তো এর জন্য জানাইনি আর কি। আমি কথা বলেই জানাচ্ছি। ফ্যামিলির সাথে কথা বলার তোমার জীবনেও হবে না। তার চেয়ে বরং কালকে সকালে তুমি ভাইয়ের অফিসে যাবে, ভাইয়ের অফিসে গিয়ে তোমার আমার বিয়ের বিষয়ে কথা বলবে। আমি ভাইয়াকে সবকিছু বলেছি। ইয়ে মানে, তুমি কি বলছো? ভাইয়ার অফিসে গেলে যদি ভাইয়া উল্টাপাল্টা কিছু বলে? উল্টাপাল্টা কথা বলবে না। আমি তো তোমাকে বললামই যে আমি ভাইয়ার সাথে সবকিছু শেয়ার করেছি। তুমি শুধু যাবে, ভাইয়ার সাথে ঠান্ডা মাথায় কথা বলবে, সবকিছু ভাইয়াকে বুঝিয়ে বলবে যে তুমি আমাকে বিয়ে করবে। আচ্ছা, তুমি বুঝতে পারছো না কেন? আমি ভাইয়ের সামনে কি মুখ নিয়ে যাব? আমি তো বেকার, আমি তোমাকে বিয়ে করে খাওয়াবো কি? এখন তুমি বেকার নাকি সেটা আমি দেখতে যাব না। তোমাকে আমি 7 দিনের সময় দিয়েছিলাম, সেখানে 1 দিন চলে গেছে, মাঝে আছে 6 দিন। এই 6 দিনের মধ্যে আমাকে তোমার বিয়ে করতে হবে, আর তা না হলে পরেরটা পরে আমি বুঝি। আমি কালকে সকালেই যাব। ওকে, বাই। হ্যালো হ্যালো। ভাইয়া আসবো? হ্যাঁ, আসুন, বসুন। কি আপনি? ভাইয়া, আমি সৈকত। অথই আপনার সাথে দেখা করতে বল। অথয়ের মুখে তোমার কথা অনেক শুনেছি। আচ্ছা, বাই দ্য ওয়ে, তুমি কি করো? শিক্ষিত বেকার মানে? শিক্ষিত বেকার মানে আমি অনার্স কমপ্লিট করেছি, বাট এখনো কোনো চাকরি পাইনি। আর আমার পরিবারে আমি আর আমার ভাবি আছি, আর ভাইয়া বিদেশে থাকে। ভাইয়ার 1 হাঁটুর উপরে আমাদের সংসার। উনি ওখান থেকে যে টাকা পাঠান সেটা দিয়ে আমাদের সংসার চলে। আর দুঃখের বিষয় এটাই,
আমার তো কোনো মামা খালু নেই তেমন, আর তাছাড়া টাকা পয়সাও তেমন নেই। মধ্যবিত্ত পরিবারের সন্তান, তাই ঘুষও দিতে পারেনি, চাকরিটাও হয়নি। এর জন্য বললাম আর কি, আমি শিক্ষিত বেকার। বাবা মা মারা যাওয়ার পরে আমি আমার বোনটাকে কোলে পিঠে করে মানুষ করেছি। ওকে নিয়ে আমার অনেক স্বপ্ন বলতে পারো, কিন্তু আমি তো কোনো বেকার ছেলের কাছে ওর বিয়ে দিতে পারি না। আচ্ছা, তুমি চাইলে একটা কাজ করতে পারো, তুমি আমার এই অফিসে একটা জব নিতে পারো, চাকরি করতে পারো। সরি ভাইয়া, বেয়াদবি মাফ করবেন। আসলে আমি চাই না আমার কাছের মানুষের কাছ থেকে কোনো রকম কোনো হেল্প। এরকম যদি হতো তাহলে আমি ভাইয়াকে বলতাম, ভাইয়া তুমি বিদেশে আমার জন্য কাজের ব্যবস্থা করো, আমি বিদেশে চলে যাই। কিন্তু আমি চাই নিজে কিছু করতে, নিজের যোগ্যতায় কিছু করতে। দেখো সৈকত, আমি আমার শ্বশুর বাড়ির সাহায্য নিয়ে আমার ব্যবসাটাকে এত বড় করেছি। আমার বোনকে বিয়ে করার পরে আমি তো তোমার সম্বন্ধী, তো শ্বশুর বাড়ির লোকজন, আমার কাছ থেকে হেল্প নেওয়াটা খারাপ কিছু না। যেহেতু আমি একবার বলেছি যে আমি আমার আত্মীয় স্বজনের কাছ থেকে কোনো হেল্প নিতে চাই না, সেহেতু আপনার অফারটা আমি রাখতে পারছি না। আমি আমার যোগ্যতায় কিছু করব। এতে যদি আপনি আপনার বোনকে আমার সাথে বিয়ে দেন, আর যদি বিয়ে না দেন, সেখানে আমার কিছু করার থাকবে না। ঠিক আছে, তোমার ভিতরে সাহস উদ্যমতা আছে, আমি আমার বোনকে তোমার সাথে বিয়ে দেব। বিয়ের পরে তোমার একটা ব্যবস্থা হয়ে যাবে। আচ্ছা, তুমি এত সুন্দর রান্না করো কি করে? তোমার হাতের রান্না খেলে মনে হয় মায়ের হাতের রান্না খাচ্ছি। এই কি ব্যাপার? কিছুই তো বুঝতে পারলাম না। তুমি অনেক পাষাণ হয়ে গেছো, তুমি একটাবারও আমার কথা মনে করো না। আমি তো মানছি আমি ভুল করেছি, কিন্তু তাই বলে তুমি আমাকে দূরে সরিয়ে দেবে? তুমি বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি, আর আমি যে তোমাকে কতটা ভালোবাসি সেটা এখন আমি বুঝতে পারছি। আমি এটাও হাড়ে হাড়ে টের, টাকার বিনিময়ে ভাবির সাথে তোমাকে বিয়ে দিয়ে আমি কতটা ভুল করেছি। তুমি আমাকে আগের মতো কাছে টেনে নাও না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না সৈকত। তুমি জানো আমি তোমাকে কতটা মিস করি, তুমি আমাকে একটাবারের জন্য মিস করো না, তাই না? সৈকত প্লিজ, আমি তোমার কাছে হাত জোর করে বলছি, তুমি আবার তোমার জীবনে আমাকে ফিরিয়ে নাও। আচ্ছা, তোমার কি আমার সাথে কাটানো সময়গুলোর কথা মনে পড়ে না? না, মনে পড়ছে না, কারণ তুমি আমাকে না, তুমি টাকাকে ভালোবেসে নিজের স্বামীকে অন্য একটা মেয়ের কাছে বিক্রি করে, তাহলে তোমাকে মনে পড়ার তো কোনো প্রশ্নই আসে না। তোমাকে আমার জীবনে কখনো আমি ফিরিয়ে আনতে চাই না, তাই আমার কাছে মাপ চেয়ে কোনো লাভ নেই। ভাবি, ব্যাগের মধ্যে 20 লক্ষ টাকা আছে। আমি যে টাকাগুলো খরচ করেছিলাম সেই টাকাগুলো আমি এখানে রেখে দিয়েছি। তুমি প্লিজ এই টাকাগুলো নাও। যে টাকার জন্য আমি আমার স্বামীকে তোমার সাথে বিয়ে দিয়েছিলাম, সেই সম্পূর্ণ টাকা আমি তোমাকে ফেরত দিয়ে দিচ্ছি। তার বিনিময়ে তুমি আমার হাজবেন্ডকে আমার কাছে ফিরিয়ে দাও। বিয়ে, সংসার, স্বামী তোমার কাছে খুব খেলনা মনে হয়। যখন মন চাবে তুমি খেলবে, যখন মন চাবে না দূরে সরিয়ে দিবে। দেখো, এই টাকাগুলো তোমার, এই টাকাগুলো আমি তোমাকে দিয়ে দিয়েছি। এই টাকাগুলো তুমি ফেলে দিবে না এটা নিয়ে কি করবে সেটা একান্তই তোমার ব্যক্তিগত ব্যাপার। আর সৈকত আমার স্বামী, আর আমি আমার স্বামীর ভাগ কাউকে দিতে পারবো না। বরং তুমি এই বাসা থেকে আর আমাদের জীবন থেকে চলে গেলে আমরা বেশি খুশি হব। চলো, ওর এই ন্যাকা কান্না দেখতে হবে না। আমি এখন কি করব তুমি আমাকে বলে দাও। আমি আমার ভুল বুঝতে পেরে সবার কাছে ক্ষমা চেয়ে নিয়েছি, কিন্তু কেউ আমাকে ক্ষমা করছে না। আমি যাকে ভালোবাসি, আমার স্বামী, সেও আমাকে বোঝার চেষ্টা করছে না। আমার বাড়ির লোকজন, তারাও আমাকে বোঝার চেষ্টা করছে না। আমার স্বামী আমাকে মেনে নেবে না, কিন্তু আমি তো আমার স্বামীকে ছাড়া থাকতে পারবো না, বাঁচতে পারবো না।
তাহলে আমি যেহেতু আমার স্বামীকে পাবোই না, এই জীবন রেখে আমি কি করব? এই জীবন থাকার থেকে না থাকা অনেক ভালো। হয়তো এই পৃথিবী ছেড়ে সবাইকে ছেড়ে যখন আমি চলে যাব, তখন সবাই বুঝতে পারবে যে আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। কি করছো তুমি? হ্যাঁ, পাগল হয়ে গেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। আমি যে আমার ভুলটা বুঝতে পেরেছি, সবার কাছে ক্ষমা চাচ্ছি, কিন্তু কেউ আমাকে বোঝার চেষ্টা করছে না, তুমিও বোঝার চেষ্টা করছো না। আমার চোখের সামনে আমার ভালোবাসার মানুষকে নিয়ে আরেকজন ঘোরাঘুরি করবে, এগুলো আমি সহ্য করতে পারবো না। তাই আমি এটা বিশ্বাস করানোর জন্য যা করার লাগে আমি তাই করব। আমি এই বিষকে সবাইকে বুঝিয়ে দেবো যে আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আমার এই জীবন রাখবো না। হ্যাঁ, বুঝতে পারলাম তুমি তোমার জীবন রাখবে না, কিন্তু তুমি যদি আত্মহত্যা করো তাহলে তোমার স্বামীকে দেখে রাখবে কে? আমি বাবা আর অভিনয় করতে পারছি না। অভিনয় মানে কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তোমাকে বুঝিয়ে তুমি যখন সৈকতকে বৌমার সাথে বিয়ে দিতে চাচ্ছিলে, তখন বৌমাও রাজি ছিল না, সৈকতও রাজি ছিল না। তুমি ভুল করছো, আর এই ভুলটা তোমাকে বোঝানোর জন্যই আমরা এই অভিনয়টা করেছি। আসলে সৈকতের সাথে তো বড় বৌমার বিয়েই হয়নি। তোমার এই ভুলটা বুঝিয়ে দেওয়ার জন্যই ওরা এই নাটকটা করেছে, আর এই নাটকটা আমি করতে বলেছি। সৈকত, মা এসব কি বলছে? হ্যাঁ, মা যা বলছে একদম ঠিক বলছে। আমার মায়ের পরে আমার ভাবির স্থান, মায়ের পরে আমি তাকে বসিয়েছি। তাকে কি করে বিয়ে করি বলো তো? আমি যা কিছু করেছি তোমার ভুলটা ভাঙানোর জন্য করেছি। আজকে ভালো লাগছে তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো, এটাও বুঝতে পেরেছো কখন কিসের পেছনে ছুটতে হবে। স্বামী, প্রিয় মানুষ, পরিবার, এগুলো কতটা গুরুত্বপূর্ণ। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার সাথে অনেক অন্যায় অত্যাচার করেছি, অনেক খারাপ আচরণ করেছি, যেটা আমার করা উচিত ছিল না। আমি তো তোমার ছোট বোনের মতো, বলো তুমি বড় বোন হয়ে তোমার ছোট বোনকে ক্ষমা করতে পারবে না? প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও ভাবি। আরে পাগলি, তুই ছোট বোনের মতো কেন হবি? তুই তো আমার ছোট, আর আমি সৈকতকে কখনো ওই চোখে দেখি না। তুই আমাকে মাফ করে দিস। এই কদিন আমি তোর চোখ দিয়ে অনেক পানি ঝরিয়েছি। না না ভাবি, তুমি এভাবে কেন বলছো? তুমি বা তোমরা যদি আমার সাথে এরকম ব্যবহার না করতে, তাহলে হয়তো আমি এখনো বুঝতে পারতাম না প্রিয়জন কি, পরিবার কি। তোমরা আমার সাথে এমন করেছো বলেই আজকে আমি বুঝতে পেরেছি যে ভালোবাসা কাকে বলে, ভালোবাসা মানুষের গুরুত্বটা কতখানি। হয়েছে, এত পাকনা পাকনা কথা বলতে হবে না। মা, চলুন আমরা দুজন ভিতরে চাই। আমার বোনটা অনেকদিন পর তার স্বামীকে পেয়েছে, দুজন একটু গল্প করুক। চল। আমাকে কান্না করিয়ে খুব মজা পাচ্ছ, তাই না? তুমি কি জানো না, দুঃখের পরেই সুখ আসে। আমি যদি তোমাকে একটু কান্না না করাতাম, তাহলে কি আমাকে এতটা কাছে পেতে বলো তো? ও আচ্ছা, কাছে পেতে হলে বুঝি এভাবে কান্না করাতে হয়? এই যে আমার মিষ্টি বউটাকে আবারও কাছে পেল।